দর্শক আপনারা যেমনটি জানেন আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবং ইতিমধ্যে এই নিয়ে তফসিল ঘোষণা হয়েছে এবং একটি আলাদা বডি করে দেওয়া হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সমিতি থেকে সেখানে আলাদা একটি ইলেকশন কমিশন গঠন করা হয়েছে এবং এই নির্বাচনকে নিয়ে গত শুক্রবার আমরা জানি যে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে আসেন এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা আন্দোলন করেন এবং হল ভিত্তিক যে রাজনীতি এটি বহাল রাখার জন্য ভিসির বাসভবন পর্যন্ত তারা যান এবং ভিসি এবং প্রক্টর শেষমেশ বের হয়ে সেটি বহাল রাখার কথা বলেছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলে এবং আলোচনার মাধ্যমে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথাও বলেছেন। শনিবারেও এই নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে রোববার দুপুর 3টার দিকে বিভিন্ন সংগঠনের সাথে এবং ছাত্র যে সংগঠনগুলো রয়েছে তার প্রতিনিধি দলের সঙ্গে ভিসি সশরীরে এবং সেই কমিটি কথা বলেছেন। এই কমিটি কথা বলার একটা পর্যায়ে হচ্ছে আলোচনার বিভিন্ন দিক থেকে বামপন্থী কিছু দল তারা বের হয়ে এসেছেন, বের হয়ে এসে তাদের যে মনোভাব এবং মতামত সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের যারা প্রেসের সাংবাদিক রয়েছেন সবার সামনে তারা প্রকাশ করেছেন। এই বিষয়গুলো মাথায় রেখে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 দিন অতিথি নিয়ে আপনাদের সবাইকে দর্শক স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। পুরো আয়োজন সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর আজকে ছাত্রদের রাজনীতি এবং হলের রাজনীতি এবং সেই সাথে ডাকসুর নির্বাচন এই পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে মজুদ রয়েছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরেই আমার ডান দিকে মাঝে রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে একদম সর্বডানে আমার রয়েছেন মুখ্য সংগঠক গণতান্ত্রিক ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব হাসিব আল ইসলাম। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গণতন্ত্র অনুষ্ঠানে। অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি। আমরা জানি যে ডাকসু নির্বাচনের যে দিনটি ধার্য করা হয়েছে এই নিয়ে আমরা আসলে আলোচনায় যেতে চাচ্ছি। আমি প্রথমে আসলে আলোচনায় আনতে চাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আপনার মাধ্যমে আমি শুরু করতে চাচ্ছি। অনেকগুলো মতবাদ এবং আসছে, আমরা যেমন জানি যে ছাত্র দল থেকে তারপরে বাম দলগুলো থেকে ইভেন যখন শুক্রবারে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে আসলেন এবং তাদের খুব জোরালো একটা দাবি ছিল যে খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি যদি সরাসরি প্রশ্ন করি আপনাকে, গুপ্ত একটি রাজনীতি করে আপনারা দল করেছেন, এটি একটি মানে একটা কমিটি ইতোমধ্যে আপনারা করেছেন যেটা প্রকাশ্যে আসেনি, এরকম একটা অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা এবং যারা হলের সাথে জড়িত সবাই বলেছেন। এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই প্রশ্নটি আমাকে না করে হচ্ছে আবিদ ভাইকে করলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ শুক্রবারে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ আমরা দেখেছি সে ক্ষোভ মূলত ছিল হচ্ছে ছাত্রদল হলভিত্তিক কমিটি দিয়েছে। এই কমিটির কারণে হচ্ছে সাধারণ ছাত্ররা এতদিন যে ট্রমার মধ্যে ছিল, যে ধরনের ছাত্র রাজনীতি ইতিপূর্বে তারা দেখে এসেছে হলগুলোর মধ্যে, ইতিপূর্বে তারা দেখে এসেছে যে হলগুলাতে যে সমস্ত ক্ষমতাসীন দল থাকে তারা ছাত্র রাজনীতির মধ্যে হলে দখলদারিত্ব চালায়, গণরুম গেস্ট রুম কালচার চালায়। এজন্য 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের ম্যান্ডেট ছিল যে হলে রাজনীতি যে ধরনের ইতিপূর্বে চলে এসেছে সেই ধরনের রাজনীতি চলবে না। সুতরাং সেই ক্ষোভ থেকে হচ্ছে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা এ জায়গায় বেরিয়ে এসেছে। আমরা এটাও লক্ষ্য করেছি যে সেই সাধারণ শিক্ষার্থীদেরকে ক্ষোভকে কাজে লাগিয়ে আরেকটি ছাত্র সংগঠন যারা নিজেরা একটি ছাত্র সংগঠন হওয়ার পরে হলে যে সমস্ত ওয়েলফেয়ারমূলক জিনিসপত্র দেওয়া হয়েছিল সেগুলোতে তারা ভাঙচুর করেছে। ফলে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান প্রথম থেকে পরিষ্কার ছিল এবং এখনও আছে। ইসলামী ছাত্র শিবির মনে করে যে ছাত্রদের গণতান্ত্রিক যে অধিকার রাজনীতি করার সে অধিকার থাকবে, তবে অতি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে সামনে রেখে শিক্ষার্থীরা কী চায় সে অনুযায়ী আগামী দিনের রাজনীতি হবে। কখনোই এমন ধরনের রাজনীতি আমরা চাই না যে সাধারণ শিক্ষার্থীদেরকে মুখোমুখি করে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা হলে রাজনীতি চাচ্ছে না আমরা হল কমিটি দিচ্ছি, এই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। এবং আমাদের সভাপতি আজকেও বলে এসেছেন যে সাধারণ শিক্ষার্থীদের গণভোট করা হোক, তারা কি ধরনের ছাত্র রাজনীতি দেখতে চাই হলে সে ধরনের রাজনীতি আমরা করব। সুতরাং শিক্ষার্থীদেরকে মুখোমুখি করে এমন কোনো ধরনের রাজনীতি আমরা চাই না। কিন্তু আপনার কাছে স্পষ্ট একটা প্রশ্ন ছিল, স্পষ্ট অভিযোগ এসেছে যে ইসলামী ছাত্র শিবির তারা হচ্ছেন গোপনে রাজনীতি করার একটা প্রবণতা আছে। আর এটা শুধু এই যে এবারের ডাকসু নির্বাচন তা নিয়ে নয়, বিগত যে 15 বছর বা তারও আগে থেকে অভিজ্ঞতা, তারা হল ভিত্তিক রাজনীতি অথবা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি বরাবরই করে এসেছে। কিন্তু কমিটি এবং তাদের কার্যবিধি নিয়ে খুব পরিষ্কার জায়গাগুলোতে আমরা তাদেরকে দেখি না, এটা কেন?
প্রথমত ছাত্র শিবির কিভাবে কাজ করে তার কর্মপদ্ধতি এবং সংবিধান সবার কাছে উন্মুক্ত, আপনি এখন অনলাইনে সার্চ করলে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিগত 15 বছরে ছাত্র শিবিরের উপর যে ধরনের স্ট্রিম রুলাল চালানো হয়েছে তা আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি হলে নির্যাতন চালানো হয়েছে। এমনকি আমি শুধু একটি উদাহরণ দিই, আমি সাতক্ষীরার কথা বলি। সাতক্ষীরা অঞ্চলে শুধুমাত্র নির্যাতন চালিয়ে 150-র উপর মানুষের ঘরবাড়ি, যারা জামাত শিবিরের সমর্থক তাদের ঘরবাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একবারে ইউনিয়ন পর্যায়ের অফিস পর্যন্ত কোনো অফিস খুলতে দেওয়া হয়নি। আপনারা আওয়ামী লীগ যে ধরনের নেক্রোপলিটিক্স করেছে, লাশের রাজনীতি করেছে ছাত্র শিবির, সুতরাং সেই জায়গায় ছাত্র শিবির তার রাজনৈতিক পরিচয় নিয়ে দাঁড়াবে সেটা সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় শিবির তার স্বনামে রাজনীতি করেছে এবং ক্যাম্পাসে 5ই আগস্টের পর থেকে শিবির যত সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একাডেমিক প্রোগ্রাম বলি, ওয়েলফেয়ারমূলক প্রোগ্রাম বলি, যত ধরনের কার্যক্রম করেছে আমার মনে হয় না অন্য কোনো ছাত্র সংগঠন করেছে। এরপরেও যদি ছাত্র শিবিরকে গুপ্ত বলা হয়, এটা বেসিক্যালি আমি মনে করি একটা পলিটিক্যাল রেটরিক আকারে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ইউজ করছে। এবং 5ই আগস্টের পর থেকে আমরা খেয়াল করছি যে শুধুমাত্র একটা, আমি একদম সাধারণ জনমনে প্রশ্নটা একদম সহজ করে বলি, আপনি মনে আমার প্রশ্নটা বুঝতে ভুল করছেন বা আমি বোঝাতে ভুল করেছি। আপনারা ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কোনো কমিটি করেছেন কি? আমাদের কমিটি আছে তো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে তো, কিন্তু আমরা আমাদের হলে কোনো ধরনের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্যানেল বলছেন আপনি, না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি বলছেন নির্বাচনের প্যানেল? না, নির্বাচনের প্যানেল তো এখন আমরা ঘোষণা করিনি। নির্বাচনের প্যানেল ঘোষণা করার সময় আসছে। আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলছি, আমাদের প্যানেল আমরা ঘোষণা করব অফিসিয়ালি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি তো আছে, সেটা তো অলরেডি এই আমার এমন কি। এই প্রসঙ্গে আমি অবশ্যই আপনার কাছে আবার আসবো। আমি এই মুহূর্তে জনাব আবিদ আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন নিশ্চয়ই আপনি, এবং আজকের মিটিংয়ে আপনার দলের পক্ষ থেকে বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে যারা ছিলেন তাদের একটা স্পষ্ট বক্তব্য এসেছে যে হল রাজনীতি বা ক্যাম্পাস রাজনীতি কোনোটা নিয়েই সমস্যা নাই। সমস্যা হচ্ছে, আমি যদি আজকে রিপোর্টেই এসেছে এবং আজকে 3টার পরে আমরা গণমাধ্যমে যেটি প্রকাশ পেয়েছে সেখানেই দেখতে পেয়েছি যে এই যে একটা হাইডিন সিক করার ব্যাপার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো গত 24-এর 5 আগস্টের পরে, যেখানে একটা চাপের মুখে ভিসিকে চাপ দিয়ে এই ছাত্ররাই কিন্তু যে হল রাজনীতি বন্ধ করা হবে এটি আদায় করেছে। সেক্ষেত্রে এখন আবার ডাকসু নির্বাচন যখন এলো তখন আবার হল রাজনীতিকে বেগবান করার জন্য বা কার্যকর করার জন্য আমরা ক্যাম্পাস রাজনীতি বা হল রাজনীতি নিয়ে এখন কথা বলছি। এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা নিউজ 24-এ যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা অতিথিবৃন্দ আছেন আপনাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই যদি আসি, গত শুক্রবার রাতের ঘটনাটাই যদি আমি আসি, সেটা হচ্ছে যে দেখেন, রাজনীতি আমার অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার, এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই বিশ্ববিদ্যালয়ের যে 73 অধ্যাদেশ, সে অধ্যাদেশ অনুযায়ী রাজনীতি আমার অধিকার, সে অধিকার কেড়ে নেওয়ার সক্ষমতা কারণ নাই, নাম্বার 1। নাম্বার 2, দেখেন গত শুক্রবার রাতে যেটা হয়েছে, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হল কমিটি প্রকাশ করলাম, হল কমিটি প্রকাশের পরে বিকেল থেকে আমরা দেখলাম শিবির কর্তৃক নিয়ন্ত্রিত যে পেজগুলো, ডিউ ইনসাইডার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের মফস্বল পর্যন্ত যত লেভেলের পেজ আছে সবগুলো পেজে তারা একটা মক ছড়ানোর চেষ্টা করলো, যেখানে ছাত্র রাজনীতি হলগুলোতে নিষিদ্ধ, সেখানে ছাত্রদল হলে কমিটি দিয়েছে, সেই কমিটি হটাতে হবে, আবার ছাত্রলীগ হয়ে তারা আমাদের কাছে আসতেছে। এই যে বয়ানগুলো ছাত্রলীগ হয়ে আসছে, বয়ানগুলো হাসিনা আমাদেরকে যেভাবে বয়ান দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করতো, ঠিক একইভাবে এই পেজগুলো আমাদের এগেনস্টে সে রাতে এবং দিনে বয়ান তৈরি করার চেষ্টা করে তারপর হচ্ছে যে আপনার একটা মব তৈরি করার চেষ্টা করেছে, যে মবে হচ্ছে যে আপনার গা ভাসিয়েছিল আমাদের হচ্ছে যে মবস্টার নেত্রী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মবস্টার নেত্রী, যিনি গত 16 জুলাই সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বলেছিলেন ছাত্রদল ক্যাম্পাসে আসছে, আজকে আন্দোলনে যাওয়া যাবে না। তারপর তিনি সেদিন সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলনে আসতে নিরুৎসাহিত করেছেন প্রকাশ্যে পোস্ট দিয়ে, এবং এই গণঅভ্যুত্থানের ক্রিটিক্যাল মোমেন্টটাতে তিনি বাসায় চলে গিয়েছিলেন, এবং 2 আগস্ট বাসা থেকে ফিরে এসে আবার তিনি আন্দোলনে যোগদান করে তিনি মহান নেত্রী হয়েছিলেন। সেই মবস্টার নেত্রী এখানে এই মবের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপর দেখেন এই আন্দোলনে রাতে কে যোগদান করলো, পরবর্তীতে এই মবে যোগদান করলো বাকশাস যোগদান করলো,
যখন এই যে বামের কিছুটা অংশ বলতে মবস্টার নেত্রী, তারপর ডিউ ইনসাইডার পেজের গুপ্ত বাহিনী, তাদেরকে তো শিবির বললে তারা রাগ করে, এই জন্য গুপ্ত বলাটাই উচিত। তো গুপ্ত বাহিনী এবং হচ্ছে যে আপনার যে বাকশাস, হ্যাঁ বাকশাস, আমাকে কথা বলতে দিন, বাকশাস, সকলে মিলে মব তৈরি করার চেষ্টা করলো যে ক্যাম্পাসে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি চলতে পারে না। এই মবটা যখন তারা ক্রিয়েট করলো, মব ক্রিয়েট করার পরে যখন শিবিরের যে ফিল্টার লাগাইছিল যে হলে, যখন শিবিরের ফিল্টার যখন আরেকজন ভেঙে মানে হচ্ছে যে তাদের বাকশাসেরই মোস্ট প্রবাবলি বাকশাসের মতাদর্শী সেই ছেলে যখন শিবিরের ফিল্টার ভাঙলো, তখন শিবির তার যে মনোভাব দেখাইছে সেটা হচ্ছে যে এতক্ষণ তোমরা যে ছাত্রদলের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন ছিল ছাত্রদলকে দমানোর, সেটাতে আমরা ছিলাম, কিন্তু এখন আমরা যে ফিল্টার ভাঙছো এটাতে আমরা আর নাই। তখন শিবির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই আন্দোলন থেকে নিজেদেরকে, এই মব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে পরবর্তীতে এই দায় দিল বাকশাস এবং ওই বামের কিছু অংশকে এই দায়টা দেওয়ার চেষ্টা করলো। দেখেন ওদিন রাতে জেনারেল স্টুডেন্ট, ওইদিন রাতে হচ্ছে যে যেই হলে যে মবগুলো হয়েছে ওখানে আপনি দেখবেন একজন মেয়ের মানে প্রপারলি তার বায়োডাটা প্রকাশিত হয়েছে যে আওয়ামী পরিবার, তার 14 গোষ্ঠী আওয়ামী লীগের ছিল। শুধু তাই নয়, এরা নেতৃত্ব দিয়েছে। তারপর হচ্ছে যে ছাত্র সংস্থার কিছু নারী ছিল, নারী শিক্ষার্থী সেখানে ছিল, যারা শিবিরের 2 দিনের আগের যে 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে দাঁড়ায় ছবি তুলতেছে, শিবিরকে প্রমোট করতেছে, শাহবাগীদের ঠিকানা বাংলাদেশে হবে না এই টাইপের পোস্ট দিচ্ছে। তিনি আবার মাইক হাতে সেই রাতে কিন্তু রোকেয়া হল থেকে শুরু করে বিভিন্ন হলের ভিতরে তারা কিন্তু আলটিমেটলি নেতৃত্ব দিয়েছে। এবং তো এভাবে যখন তো শেষ পর্যায়ে হচ্ছে যে এই যে দেখেন তারা যে এই ভাগগুলো, যতগুলো পোর্শনের নাম আমি বললাম সবগুলো পোর্শন আমাদের এগেইনস্টে যে রাজনীতিটা করেছে, কারা রাজনীতিটা করেছে, তারাই করেছে যারা 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না বলে ক্যাম্পেইন চালিয়েছে, আন্দোলন করেছে। পরবর্তীতে তারা যে কমিটি দিয়েছে, শিবির সহ অন্যান্য যারা কমিটি দিয়েছে, দেখলাম তারা যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলনে ছিল তারাই পরবর্তীতে বিভিন্ন যে কমিটিগুলো হয়েছে সেই কমিটির নেতা ছিল। তো তারপর পরবর্তীতে হচ্ছে যে ধরুন এই মব নিয়ে লাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা রাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরকে বলল যে হলে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, আপনি এখনই ঘোষণা দেবেন, নিষিদ্ধ করবেন, কেন ছাত্রদল কমিটি দিয়েছে। আরে ভাই, আমি কমিটি দিয়েছি, আমার রাজনীতি আমার অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এটা আমার বিশ্ববিদ্যালয় 73 অধ্যাদেশ অনুযায়ী সেটা আমার অধিকার। যেই ছাত্রলীগের বিরুদ্ধে বিগত 15.5 বছর 17 বছর গোটা বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা ক্যাম্পাসগুলোতে স্বৈরাচারের এবং ছাত্রলীগের অত্যাচার, গেস্টরুম, গণরুম, এই অনাচারের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদলকে তোমরা, সেই ছাত্রদল কমিটি দেওয়ার পর জেনারেল শিক্ষার্থীদেরকে তোমরা বিভ্রান্ত করার চেষ্টা করো যে এই ছাত্রদলে আবার গেস্টরুম কালচার ফিরিয়ে আনবে। আর ভাই, এই গেস্টরুম কালচারকে ঘৃণা করেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বেছে নিয়েছিলাম। সুতরাং পরিবর্তন যদি করতে হয় সেটা আমাদের দ্বারাই সম্ভব। যারা হলে থেকে আওয়ামী ফেসিবাদের সকল সুযোগ সুবিধা নিয়ে আজকে বলছে যে ছাত্রদল গেস্টরুম গণরুমকে ফিরাবে, এটা তাদের মুখে মানায় না। লাস্টলি আমি বলে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর লাস্ট পর্যন্ত যখন এরা ধরলো 200 জন 300 জন 400 জন এসে ধরলো আপনি নিষিদ্ধ করে দেবেন ছাত্র রাজনীতি, তিনি ওই ইনস্ট্যান্ট ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ আমরা ঘোষণা দিচ্ছি নিষিদ্ধ। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সংবিধান জানে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবিধানের 7 অনুচ্ছেদ জানে না, রাজনীতি নিয়ে কথা বলেন নাই। তারা তো বলেছে তাদের দাবিটা ছিল হলে রাজনীতি বন্ধ করা হোক। শুনেন, হলের রাজনীতি যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আছে সেখানে হল কি বিশ্ববিদ্যালয়ের বাইরের অংশ? এটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু, এবং রাজনীতির প্রয়োজন আছে কি নাই সেটা নিয়েও কথা বলবো। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি হাসিব আল ইসলাম আপনার কাছে। আপনি হচ্ছেন গণতান্ত্রিক ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মুখ্য সংগঠক, এবং আমরা জানি যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের গত বছরের অনেকগুলো পদক্ষেপের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিওতেও মোটামুটি আপনি অনেকভাবেই প্রকাশিত। সেখান থেকে বলছি যে এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা হচ্ছে শুক্রবারের এই বিষয় এবং ডাকসু নির্বাচনে কি ভাবছে, আমি খুব যদি বিশেষভাবে জানতে চাই যে আমার কাছে যে প্রতিবেদন রয়েছে সেখানে বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ছাত্র শিবিরের গোপন কমিটি রয়েছে বলে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদও রয়েছেন, সেক্ষেত্রে ছাত্র দলও আছেন, বাম সংগঠনের অনেকগুলো নেতা এবং শিক্ষার্থীর নামও সেখানে এসেছেন, এবং আপনার দল সেখানেও রয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত কি?
আচ্ছা দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের পরে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আসলে শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের প্রতি কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জিনিসগুলো আসলেই করা দরকার ছিল সেটা হচ্ছে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল যত ছাত্র সংগঠনগুলো আছে তাদের আসলে একসাথে বসে একটা ঐক্যমতে পৌঁছানো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কী ধরনের রাজনীতি চলবে, রাজনীতি একটা রূপরেখা তৈরি করা। কিন্তু আমরা সেই জায়গায় দেখলাম যে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন খুললো 5 তারিখের পরে, এই খোলার পরপরই একটা গোষ্ঠী কর্তৃক, এটা আমি যদি নাম ধরেই বলি তাহলে ছাত্র শিবিরের বেশ কিছু নেতাকর্মী কর্তৃক একটা কিন্তু ছাত্র শিবিরের প্রায় হচ্ছে নেতাকর্মী কর্তৃক একটা আন্দোলন কিন্তু ক্যাম্পাসগুলোতে একটা মোবিলাইজ করানো হলো, যে নো পলিটিক্স একটা ক্যাম্পাসগুলোতে একটা মুভমেন্ট কিন্তু চালু করা হলো। কিন্তু আমরা কিছুদিন পরে আবার দেখতে পেলাম সেই তাদের এই এজেন্ডা যখন বাস্তবায়িত হলো না, তখন আমরা দেখতে পেলাম যে ছাত্র শিবির একটি কমিটি প্রকাশ করলো, এবং সেই কমিটি প্রকাশের পরপরই আমরা দেখতে পেলাম এই আন্দোলনগুলোতে যারা লিড করছিল কিংবা পুশ করছিল তারা হচ্ছে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রয়েছে। তো এই আসলে আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কিন্তু আমরা 5 আগস্টের পরপরই কিন্তু একবার বসেছিলাম, এবং সেই জায়গা থেকে আমরা একটা কমিটমেন্ট করার চেষ্টা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কীরকম রাজনীতি হবে সেই রাজনীতির একটা রূপরেখা আমরা সকলে বসে ঐক্যমত্য সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সেই রূপরেখার দিকে আগাবো। কিন্তু যখনই শিবির ব্যাক্ট অথবা শিবির পুস্ট একটা নো পলিটিক্স মুভমেন্ট হলো এবং শিবিরে যখন কমিটিগুলো প্রকাশ করা হলো, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এখান থেকে অনেকটা প্রতারিত হয়েছে যে আসলে আমরা কোন ধরনের মুভমেন্টে কাদের পিছনে আমরা আন্দোলন করেছিলাম, এবং শিক্ষার্থীরা কিন্তু হতাশ হয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরো বেশ কিছু মুভমেন্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় রাজনীতি সংস্কারের আলাপ এসেছে, বিশ্ববিদ্যালয় রাজনীতির পরিবেশ কেমন হবে সেটা নিয়ে যখন আলাপ এসেছে, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবারই সহযোগিতা করে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানিয়েছিলাম যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি করে। তারপর আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় রাজনীতির রূপরেখা নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় রাজনীতি কেমন হবে এই নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি করা হয়েছে, এবং সেই কমিটি প্রায় সকল ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে মতামত নিয়েছে, শিক্ষার্থীদের সাথে বসে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে কথা বলেছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত প্রায় অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই কমিটি এখন পর্যন্ত কোনো রূপরেখা শিক্ষার্থীদের সামনে কিন্তু উপস্থাপন করতে পারেনি, অথবা রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু তারা সেই বিষয়টা দেখাতে পারেনি। এখন দেখুন, গত 15 বছরে বা বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় ছাত্রলীগ যেভাবে হলগুলোতে শিক্ষার্থীদেরকে জিম্মি করে সিটকে জিম্মি করে যেভাবে শিক্ষার্থীদের চিন্তার অধিকার এবং কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল এবং শিক্ষার্থীদেরকে যেভাবে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বিরোধী দল মতকে যেভাবে দমন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে, সকালে দেখা গেল যে পরীক্ষার আগে তাদেরকে প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি সেমিস্টার ফাইনাল পরীক্ষা পর্যন্ত দেওয়া হয়নি ছাত্রলীগের প্রোগ্রামের কারণে, এবং ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম ছিল। তো এই যে একটা ট্রমা শিক্ষার্থীদের মধ্যে তো ছিল, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা 16 তারিখ রাতের বেলা এবং 17 তারিখ প্রথম প্রহরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় হল এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। তারপরেও আমরা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো হলের যে প্রশাসনিক কাঠামো রয়েছে সেই প্রশাসনিক কাঠামোকে এখন পর্যন্ত তারা কিন্তু শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারেনি, যার কারণে আমরা দেখতে পাই যদি বিশ্ববিদ্যালয় হলে আবাসিক এরিয়াতে যদি কোনো সাংগঠনিক কাঠামো দাঁড় করানো হয়, তাহলে সাংগঠনিক কাঠামোর যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত হল প্রশাসনকে ততটা শক্তিশালী করতে পারেনি যতটা শক্তিশালী করলে কোনো রাজনৈতিক দলের আধিপত্য তারা বিস্তার করতে পারবে না। আমরা মনে করছি সেই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই জায়গাতে ব্যর্থ হয়েছে, যার কারণে যখনই আবাসিক এরিয়াতে কোনো সাংগঠনিক কাঠামো থাকবে তখন কিন্তু আসলে ওই ছাত্র সংগঠনের প্রতি এক ধরনের একটা মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি হয় যে তারা কোথায় এই যে ক্যাম্পাসের হল নিয়ে দ্বন্দ্বটা আমি বলি ক্যাম্পাসে যখন আপনাকে একটি সাংগঠনিক স্ট্রাকচার দেওয়া হবে তখন সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে আসলে নেতাকর্মীর প্রয়োজন হয় কিংবা ম্যান পাওয়ার শো এর একটা টেন্ডেন্সি কিন্তু চলে আসে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মনে এখন পর্যন্ত আশঙ্কা রয়েছে, যদিও সেই ধরনের ঘটনা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি, তারপরেও শিক্ষার্থীদের মনে একটা আশঙ্কা রয়ে গেছে, যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আবার হয়তো বা গণরুম গেস্টরুম কালচার ফিরে আসবে, শিক্ষার্থীদেরকে আবার জিম্মি করা হবে, তাদের চিন্তার অধিকার মত প্রকাশের অধিকারকে আবার কেড়ে নেওয়া হবে এবং আরেকটি ফ্যাসিবাদ হয়তো বা দেশে ফিরে আসতে পারে। এই যে একটা শঙ্কা, এই শঙ্কাটা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা রাজনৈতিক সংগঠনগুলো বলেন তারা কিন্তু এখন সেটা কাটিয়ে উঠতে পারেনি। আর যে ব্যর্থতাটা বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এই যে শুক্রবারে যে ঘটনাটা ঘটলো এর জন্য সম্পূর্ণ দায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেননা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বারবার বসেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিরকম রাজনীতির যে একটা রূপরেখা দেওয়া প্রয়োজন সেই রূপরেখাটা তারা কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি, যার কারণে যখন আমরা দেখতে পেলাম যে ছাত্রদল কমিটি ঘোষণা করেছে, শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে তো আসলে একটা ভয় এবং আশঙ্কার জায়গাটা রয়েছে, সেই আশঙ্কার জায়গা থেকে তো এখন পর্যন্ত উত্তরণ করতে পারেনি। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনটাকে
তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদের ভাষা হিসাবে তারা কিন্তু যখন আসলে এই যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে ছাত্র দলের কমিটি কিন্তু প্রথম কমিটি না। আমরা এর আগেও জেনেছি যে শিবিরের প্রত্যেকটি হলগুলোতে সভাপতি সাধারণ সম্পাদকের কমিটিগুলো রয়েছে, তারা সেই কমিটিগুলোকে প্রকাশ করছে না। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা ওপেন সিক্রেট বিষয় হয়ে গেছে যে হলগুলোতে শিবিরের কমিটিগুলো রয়েছে এবং কমিটিতে কারা আছে, প্রেসিডেন্ট কারা, সেক্রেটারি কারা, তাদের মুভমেন্ট এবং তাদের কার্যপরিধি দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে এই হয়তো বা প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি দায়িত্ব আছে। এই বিষয়গুলো যখন ওপেন সিক্রেট এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ফিল্টার দেওয়া হয়েছে, এরপরই যখন আবার এস.এম. ফরহাদ যখন টকশোতে এসে বলে তাদের ছোট ছোট টিম রয়েছে, তাদের টিম সেটা আসলে কমিটি কিনা সেটা তারা স্বীকার করতে চায় না, তারা এটাকে টিমই বলতে চায়। সো শিক্ষার্থীদের তো একটা ক্ষোভের জায়গা রয়েছে যে ছাত্রদল আসলে কখন কমিটিটা করেছে, যখন আমরা দেখতে পেয়েছি যে শিবির ছোট ছোট টিমগুলোর ঘোষণা দিয়েছে, তারপরে কিন্তু ছাত্রদল কমিটি দিয়েছে। তো সেই জায়গা থেকে যখন শিবির ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে যখন হলগুলোতে ফিল্টার ঢুকেছে, এবার আস্তে আস্তে কমিটিগুলো আসছে, তখন কিন্তু আসলে যখন তারা ফিল্টার সরিয়ে ফেললো, তখন ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো যে এই আন্দোলনের সাথে আমরা এই আন্দোলনকে ট্যাগিং করা হলো, এই আন্দোলনে ছাত্রলীগ এসেছে, এই ধরনের গুজব এবং অপপ্রচার তারা ছড়াতে থাকলো। শিক্ষার্থীদের মনে যে ভয়ের জায়গা রয়েছে, শিক্ষার্থীদের যে আশঙ্কার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে তারা দেয়নি। সুস্পষ্টভাবে এই বিষয়টা নিয়ে এবং সুস্পষ্টভাবে বলতে চাই, যেমন হচ্ছে সাদেক কায়েম ছাত্রলীগ করেছে, সে ছাত্রলীগ না, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী যে তার বাইরে থাকার টাকা পয়সা নেই, সে তার অভাবের কারণে, অসহায়ত্বের কারণে হলে থাকতে হয়েছে, তাকে ছাত্রলীগ ট্যাগিং করা যাবে। আমরা আলোচনা আরো বাড়াবো অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র, একটা বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যেতে চাই। এই মুহূর্তে আমি যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। আপনাদের ছাত্রদল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের মধ্যে ইতিমধ্যে তাদের কমিটি ঘোষণা করেছে এবং শুক্রবার সকালে এই ঘোষণাটি এসেছে, যেটি হচ্ছে আপডেট আর কি আমাদের কাছে হাতে পাওয়া। এবং সেই সাথে আপনাদের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উনি বলেছেন যে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালানোর অধিকার এবং গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আন্দোলন জরুরি। আমরা জানি যে আগেরও ডাকসুর যারা নেতা ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, তারা একে আব্দুল মান্নান উনিও বলেছেন আজকে এবং তার আগেও রিপোর্টে প্রতিবেদনে বলেছেন যে ছাত্র রাজনীতি আসলে বিভিন্ন ইতিহাসের সাক্ষী। ছাত্র রাজনীতির কারণে 52 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে এবং 24 হয়েছে এবং 90-এর গণঅভ্যুত্থানে খুব সজীব একটি উপস্থিতি ছাত্র জনতার। এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের ইতিহাসের জন্যই আসলে ছাত্র রাজনীতি একটা গৌরবোজ্জ্বল অবস্থান দখল করে এবং সে কারণে এই ডাকসুর আবার ওই পুনর্বহাল করা এবং সেই ধারাবাহিকতায় 9 সেপ্টেম্বর হচ্ছে ডেটটি দেয়া। এখন কমিটি ঘোষণা নিয়ে এবং ছাত্রদের সাথে এবং সাধারণ ছাত্রদের মানে রাজনীতি আর সাধারণ শিক্ষার্থীর মধ্যে এই আলোচনার দ্বন্দ্বটা কেন হলো? দেখেন, আপনি শুরুতে অনেক বলেছেন যে আসলে বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির ভূমিকা অপরিসীম। আসলে বাংলাদেশের জন্মটার ক্ষেত্রেও ছাত্র রাজনীতির ভূমিকা ছিল অপরিসীম। এবং এই যে দেখেন 24-এর গণ অভ্যুত্থানে হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ড্রাইভিং করা, যেমন হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করা, তারপর গুরুত্বপূর্ণ স্টেকগুলোতে সিদ্ধান্ত নেওয়া, এই দুঃসাহসিক সিদ্ধান্তগুলো কিন্তু যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল এরাই কিন্তু নিয়েছিল। এই যে দেখেন হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সেই ছেলেটার বাসা কিন্তু পরদিন ইরাকি মাঠের যে বাসা ছিল সেই বাসায় কিন্তু হাসিনার পেটোয়া বাহিনী তছনছ করে দিয়েছিল। সুতরাং ক্রুশাল মোমেন্টগুলোতে রাজনৈতিক সংগঠনগুলো এই বাংলাদেশের ইতিহাসে বারবার লিড করে আসছে। আর আপনি যদি ওই ছাত্র রাজনীতির সেই কালচার যদি আপনি না রাখেন, তাহলে আপনি হচ্ছে যে রাজনীতি না থাকলে তো একটা রাষ্ট্রই থাকবে না। তো এখন যে আপনি সাধারণ শিক্ষার্থী এবং রাজনীতিবিদদের ছাত্র সংগঠনগুলোর ভিতরে যে দ্বন্দ্বটার কথা বলছেন, দেখেন এই দ্বন্দ্বটা হচ্ছে যে আর্টিফিশিয়াল দ্বন্দ্ব, যেটা তৈরি করা, এটা ন্যাচারাল কোনো দ্বন্দ্ব না। আমরা তো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চেয়েছি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনি, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চেয়েছি, ছাত্রলীগের কালচারকে নিষিদ্ধকরণ চেয়েছি, ছাত্রলীগের কালচারকে ঘৃণা করে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে এই রাজনৈতিক পথকে আমরা বেছে নিয়েছিলাম। ছাত্রলীগের কালচারকে ঘৃণা করে, ছাত্র রাজনীতিকে ঘৃণা করে না। তো সুতরাং ছাত্র রাজনীতিটা কিরকম হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। যে ছাত্রলীগের যে ভয়াবহতা আমরা দেখেছি, সেই ভয়াবহতার ঊর্ধ্বে এসে সম্মিলিতভাবে একটা চার্ট হতে পারে, একটা সিদ্ধান্ত হতে পারে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করব। কিন্তু দেখেন বিভিন্ন হলগুলোতে, দেখেন এটা আমি বারবার বলতে এখন টায়ার্ড লাগে, যে শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে মারাত্মকভাবে। আপনি
বলছেন ছাত্র রাজনীতি থাকবে না, একইভাবে আপনি হলগুলোতে দখলদারিত্ব করছেন প্রতিনিধি কমিটির নামে। তারপর হচ্ছে যে মেস চালানোর জন্য কি যে কমিটি থাকে ওইটা আমি ভুলে গেছি, ওই কমিটির নামে বিভিন্ন কমিটি দিয়ে হলে আপনি আধিপত্য বিস্তার করেছেন। আপনি গত দুদিন আগে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে জিয়া হলে যে 23-24 সেশনের ছেলেরা 24-25 সেশনের ছেলেদেরকে বলতেছে তোমাদেরকে সিট দিব, তোমরা হচ্ছে যে এভাবে চলো ওভাবে চলো। তো এগুলো দিন শেষে দেখলাম যে এটা হচ্ছে যে ওই সাধারণ শিক্ষার্থীদের নামে যে অসাধারণ শিক্ষার্থীদের ওই গ্রুপটা ছিল। তো এভাবে দেখেন তারপর দেখেন জসিমউদ্দিন হলে সেদিন জসিমউদ্দিন হলে হচ্ছে যে আপনার ইমাম সাহেব একটু দেরি করে নামাজ পড়িয়েছেন, যার কারণে কথাগুলো শোনেন, কথা শোনেন একটু যখন জসিমউদ্দিন হলে যখন ওই দিন হচ্ছে যে আপনার ইমাম সাহেব যেমন একটু লেটে নামাজ পড়িয়েছেন, সেখানে বাকশাসের নাতে ইমাম সাহেবকে শাসিয়েছেন। তারপর জসিমউদ্দিন হলের হচ্ছে যে জসিমউদ্দিন হলের 1 নং ছাত্রলীগের 1 নং সদস্য গত দুদিন আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেরা কেন কমিটি নিয়েছে বা এখন বর্তমানে সে বাকশাস করছে, সে ছাত্রদলের নেতাকর্মীদের সে শাস্তি দাবি করছে। সুতরাং হলগুলোতে কিন্তু এখন এই মুহূর্তে আধিপত্য বিস্তার করে চলছে বর্তমান যে সরকারি সংগঠন বাকশাস বলেন আর শিবির গুপ্ত অবস্থায় আধিপত্য বিস্তার করে চলছে। সুতরাং ছাত্র রাজনীতির সাথে যে ছাত্র সংগঠনের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো আলটিমেটলি তেমন কোনো ফারাক নেই। আমি তো একটু আগে বলেছি যে বাকশাস, শিবির এবং ওই যে হচ্ছে যে মবক্রেসি নেত্রী ওই দিন রাতে শুক্রবার রাতে যারা করেছে তাদের কারোরই কিন্তু কোনো গোল ছিল না। যদি তাদের নির্দিষ্ট কোনো গোল থাকতো, কোনো উদ্দেশ্য থাকতো যেটা ন্যাচারাল গ্রাউন্ড আছে, তাহলে কিন্তু এখনো আন্দোলন চলমান থাকতো। সেই আন্দোলন কিন্তু ওদিন রাতের পরে আর চলমান থাকে না। সুতরাং তাদের একটাই টার্গেট ছিল ছাত্রদলকে যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে যেন দমানো যায়, এটাই ছিল তাদের একমাত্র টার্গেট। যেটা ছিল হচ্ছে সেদিন রাতে তারা যেটা করেছে এটা নিঃসন্দেহে সামাজিকভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করেছে। তারা সেদিন রাতে অপরাধ করেছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন জনাব সাদ্দাত হোসেন খান আপনার কাছে আসতেই চাচ্ছি। আপনার এখানে জনাব হাসিব রয়েছেন, উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে প্রশ্নটি আমি শুরুতেই করেছিলাম, আপনাদের নিজস্ব কমিটি আছে, কোন কমিটি কোন দায়িত্বে আছে এই ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। এই অস্বচ্ছতার মধ্য দিয়ে কেন আপনি সংগঠন করছেন? ধন্যবাদ। প্রথমেই আমি বলে রাখছি যে এখন পর্যন্ত 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত 2বার কমিটি দিয়েছে। আমরা জানি যে অন্যান্য বহু ছাত্র সংগঠনের কাউন্সিল 4-5 বছর হয়ে যায়, তাও হয় না। 24-এর গণঅভ্যুত্থানের পরে এই বছরের শুরুতে ছাত্র শিবির 2বার কমিটি প্রকাশ করেছে, তার প্রত্যেক সেশনে যেহেতু নতুন করে কমিটি হয়। প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ছাত্রলীগ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র শিবিরের নামে যে দায় চাপানোর রাজনীতি, যে ছাত্র শিবির নাকি রাজনীতিকে কলুষিত করেছে, কিন্তু নতুন করে হলে কমিটি দেওয়ার মধ্য দিয়ে 70 জনের উপরে ছাত্রলীগ নেতাকে পুনর্বাসিত করার মধ্য দিয়ে তারা কোন ধরনের ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে যাচ্ছে। শুক্রবার যারা রাস্তায় নেমেছেন এবং যারা রোকেয়া হল শামসুন্নাহার হল থেকে, আমি বলছি আমি শেষ করছি, আমি আপনাকে একটু ধরিয়ে দিই। প্রকাশ্যে তারা বলেছেন যে হলগুলোতে গুপ্তভাবে অপ্রকাশিতভাবে শিবিরের যে ছাত্র রয়েছেন এবং ছাত্রীরা রয়েছেন তারা দখল করে রয়েছেন। এই কথাটি কেন গণমাধ্যমে আসে? প্রথমত হচ্ছে শিবিরের কোনো ধরনের ছাত্রী নেই, শিবির ছাত্রদের নিয়ে পরিচালিত সংগঠন। দ্বিতীয় কথা হচ্ছে যেই গোপন ভাবেও না, কাঠামোর মধ্যেও শিবিরের ছাত্রী আসার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে নেত্রীর কথা বলা হচ্ছে তিনি বলছেন যে ছাত্রদলের কমিটি বাতিল করতে হবে, ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করতে হবে। ব্যাপারটা যে আমার ছাত্র সংগঠনের কমিটি আমি কিভাবে দিব? আমার ছাত্র সংগঠন তো ওরকম না, ধরেন 300 জনের কমিটি দিব, 70 জন ছাত্রলীগ, 50 জন সহসভাপতি, আমি এভাবে কমিটি দেই না। তারপরে আমি একটু শেষ করি। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে যারা প্রধানতম সামনের সারিতে ভূমিকা রেখেছে সাদিক এবং SM ফরাদ, তাদেরকে ক্রমাগত এই যে ছাত্রলীগ ট্যাগিং এবং যাদের নিজেদের কমিটি থেকে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি সব জায়গায় এবং বাকছাস তাদের যে কেন্দ্রীয় কমিটি সেই জায়গায় আমরা ছাত্রলীগের পুনর্বাসন দেখেছি। তারপরে বলা হচ্ছে শিবির নাকি গুপ্ত রাজনীতি করে। 29শে আগস্ট 2024 সালে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ তারা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে ঘোষণা করছে যে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। এবং খুব দুঃখজনকভাবে একটু আগে আমি দেখছিলাম সেই প্রোগ্রামটাতে হাসিব নিজেও ছিলেন। তারা যখন কোনো ধরনের রাজনীতি চলবে না তখন তারা নো পলিটিক্সের মুভমেন্ট ছিল না। আমি একটু ক্লিয়ার করি, আমি শেষ করি। আমাদের প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে দখলদারিত্ব এবং আধিপত্য রাজনীতি চলবে না। এখানে আপনি মিস ইন্টারপ্রিটেশন করছেন, আপনাকে শেষ করতে আপনি মিস ইন্টারপ্রিটেশন করছেন, তারপরে আম তো করা যাবে না। আমরা দেখেছি, আমি শেষ করি, আমি শেষ বলি। 11 আগস্ট যে কালকে সোমবার যে হচ্ছে সেপ্টেম্বরে আপনাদের তালিকা প্রকাশ করার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে হচ্ছে ইসি এবং তারপরে আপনারা আবার তফসিলের জন্য অপেক্ষা করে দিবেন, এই ব্যাপারে তাহলে আপনাদের সিদ্ধান্ত কি? আপনি কি ডাকসু
প্যানেলের কথা বলছেন, যে ডাকসু প্যানেল হচ্ছে আমাদের কমিটি আর প্যানেল দুইটাকে তো আলাদাভাবে দেখতে হবে। ডাকসু প্যানেল আমরা ঘোষণা করব, যেহেতু প্যানেল ঘোষণা করার সময়সীমা এখনো আছে, শুধুমাত্র ঈশা ছাড়া আর কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত ডাকসুর জন্য প্যানেল ঘোষণা করেনি। আমাদের আলোচনা চলছে, আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আশা করছি ডাকসু প্যানেল ঘোষণা করব। আমি 30 সেকেন্ড একটু বলে শেষ করছি যে ছাত্র শিবিরের উপর দায় দেওয়া হলো তারা নাকি ফিল্টার ঢুকিয়ে হচ্ছে ছাত্র রাজনীতি ঢুকিয়েছে। ছাত্র শিবির প্রথম থেকেই তার জায়গায় পরিষ্কার যে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ছাত্র রাজনীতির, যেটা আবিদ ভাই বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা একাডেমিয়ার চেয়ে অর্জন বেশি পাই রাজনীতির, কিন্তু কথা হচ্ছে সেই রাজনীতি কোন রাজনীতি হবে? ছাত্রলীগের রাজনীতি, হল প্রশাসন দখল করার রাজনীতি? তাহলে সেই রাজনীতি আমরা কিভাবে করব? আমি এখন ক্ষমতাশীল দল, আমার অনেক জনশক্তি আছে, আমি চাপিয়ে দিব না ছাত্রদের সাথে কথা বলবো? ছাত্র শিবির সেই জায়গা থেকেই মনে করে শিক্ষার্থীদের সাথে কথা বলা উচিত, তাদের মতামত নেওয়া উচিত, তাদের মতামত নিয়ে আগামী দিনের ছাত্র রাজনীতি কেমন হবে সেটা ঠিক করা উচিত, নিজেদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া না। আচ্ছা, আমি জনাব হাসিব আপনার কাছে প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব এবং বিরতি থেকে এসে দীর্ঘায়িতভাবেই আপনার উত্তর নিয়ে নিব। প্রশ্নটি হচ্ছে যে আলোচনার পক্ষে তো সব দলই আছে, তাহলে মতানৈক্য কেন, কোন জায়গাটায় বাধা? এই প্রশ্নটা রেখেই আমি বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টেজ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি চলে যাচ্ছি জনাব হাসিব আপনার কাছে। একটা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম এবং সেটি আমি মনে করে দিই খুব ছোট করে, যে আপনাদেরই একজন কমিটি মেম্বার আহ্বায়ক আব্দুল কাদের, উনি বলেছেন যে অনেকে নিজের মতো করে এই আন্দোলন বা মবকে ব্যবহার করছে এবং কোনো বিশেষ দল কি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিনা? আচ্ছা দেখুন, এখন যে ক্যাম্পাসে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 তারিখের পরে যখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কেমন হবে এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির রূপরেখা কি হবে, যখন এই ধরনের আলাপগুলো আসছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা প্রহসনের কমিটি করেছে এবং প্রহসনের কমিটি সকল ছাত্র সংগঠনগুলোর সাথে বসছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে বসেছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে বসেছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো রূপরেখা কিন্তু তাদেরকে দিতে পারেনি। তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কেমন হবে এই ধরনের কোনো একটা সুনির্দিষ্ট রূপরেখা তাদেরকে দিতে পারেনি। এখন দেখুন, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন হচ্ছে, আমি বলি, এখন একটা বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয়েছে, ছাত্রদল কমিটি দিয়েছে, শিবিরের তো কমিটি প্রত্যেকটা হল কমিটিতে এক্সিস্ট করেই, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আছে হচ্ছে মাত্র 16 জন। কিন্তু আমরা জানি তো ছাত্র শিবির কিভাবে ফাংশন করে। ছাত্র শিবিরের কর্মী আছে, সাথী থাকে, সদস্য থাকে। তারা কখনো প্রকাশ করেছে তাদের কর্মী কতজন আছে, সাথী কতজন আছে, সদস্য কতজন আছে? তারা তো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তো তাদের রাজনীতির লেয়ারগুলো তো আমাদের জানা আছে। আমরা তো রাজনীতি করি, আমরা তো রাজনীতিভাবে সচেতন, আমরা তো জানি যে কোন ছাত্র সংগঠনগুলো কিভাবে ফাংশন করে। তো তাদের সাথী লিস্ট কিংবা সদস্য লিস্ট এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা পাইনি, যার কারণে দেখা যায় যে তারা বিভিন্ন সময় অন্য ছাত্র রাজনৈতিক দলকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় অপকৌশলগুলো গ্রহণ করে থাকে। আর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সামনে ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল একটি কমিটি দিয়েছে এবং এই কমিটির যে একটা প্রতিক্রিয়া আসবে সেটি আমাদের কাছে স্পষ্ট ছিল, সবার কাছে স্পষ্ট ছিল। কেননা শিক্ষার্থীরা হলের যেই ধরনের কাঠামোগত পরিবর্তন তারা চেয়েছে, প্রশাসনের কাঠামোগত উন্নয়ন যেটা প্রত্যাশা করেছিল, সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। যার কারণে ছাত্রদল যখন কমিটি দিয়েছে, এই কমিটি একটি প্রতিক্রিয়া এসেছে, যার কারণে আমি শেষ করে দিচ্ছি, আমি 30 সেকেন্ড শেষ করে দিচ্ছি। এখন জনাব আবিদুল ইসলাম খান আপনার কাছে আমি আসতেই চাচ্ছি একই প্রসঙ্গে, এবং দুজন অধ্যাপকের কথা যদি আমি বলি, এবং প্রক্টোরিয়াল স্যার যিনি আছেন উনি বলেছেন, এবং খুবই চাপের মধ্যে আমরা এই বিগত ফ্যাসিবাদী যে সরকার যখন ছাত্রলীগ ছিল তখনও দেখেছি বিভিন্ন চাপের মধ্যে ভিসিকে সিদ্ধান্ত নিতে হয়, এবং 24-এর যে আন্দোলন গেল এবং 5ই আগস্টের পরে দেখেছি ছাত্র জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে, চাপের মধ্যে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে বা বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। এই শুক্রবারও কি তাই হলো না, যখন আবারও একটি আলোচনার মাধ্যমে ডাকসু নির্বাচন এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অ্যাক্টিভেটেড হলো, ঠিক একইভাবে একটি মবের মাধ্যমে আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। এখানে প্রশ্নটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এককভাবে কি ছাত্র রাজনীতি বন্ধ হবে কি হবে না সিদ্ধান্ত নিতে পারেন, নাকি এটি সিন্ডিকেটের মাধ্যমে আসতে হবে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এককভাবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিতে পারেন না, সাংবিধানিকভাবে নিতে পারেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তিনি নিতে পারেন না। কিন্তু তার ভিসি তারই হওয়ার দরকার ছিল যার পরিস্থিতি টেকেল দেওয়ার সক্ষমতা আছে। তিনি পরিস্থিতি টেকেল দেওয়ার সক্ষমতা রাখেন না, যখন যেটা প্রয়োজন তিনি সেটাকে বলে বাস্তবিক কোনো চিন্তা ভাবনা উনি কখনোই করেননি। প্লিজ আমাকে একটু সময় দেবেন। জি, তারপর দেখেন, একটু আগে শিবিরের ভাই আমাকে বললো যে হচ্ছে যে ছাত্রদল কমিটি দিয়েছে, এখানে 70 জন ছাত্রলীগের কথা তিনি বললেন। দেখেন, শিবির তার যে ওপেন কমিটি দিয়েছে 16 জনের, সেই 16 জনের মধ্যে আমরা দেখলাম সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য শিবির পাওয়া গেছে। 16 জনের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ছাত্রলীগ,
শিবিরের কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য ছাত্রলীগ পাওয়া গেছে। এবার আমার কমিটির ব্যাপারে দেখেন, আমি আত্মসমালোচনা করব, আমি দায় এড়িয়ে যাব না। আমি প্রকাশ্য সংগঠন করি, আমি গোপন সংগঠন করি না, আমি প্রকাশ্য সংগঠন। যখন আমার ছাত্র রাজনীতিবিদ কারা হবে, কারা ছাত্র রাজনীতি করবে, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চিনতে হবে, যেন ভুল করলে দায়টা যেন আমার দিকে আসে, এটা যেন সাধারণের বেশে দায় নিয়ে আমরা যেন দায় এড়াতে না পারি। তো দেখেন, আমরা যখন কমিটি করলাম 593 জনের হল কমিটি যখন করলাম, সেখানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন এসেছে, যার প্রমাণ আমরা যাদের এগেইনস্টে আমরা প্রমাণ পেয়েছি, প্লিজ প্রমাণ পেয়েছি, কথা বলতে দিন, বা 593 জনের মধ্যে থেকে যাদের আমরা প্রমাণ পেয়েছি, ঠিক 14 ঘন্টার মধ্যে 6 জনকে আমরা অব্যাহতি দিয়েছি। আমরা কিন্তু সেই দায় নিয়ে অব্যাহতি দিয়েছি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের যে ধাপগুলো, প্রথমে আপনাদের সমর্থক হতে হয়, সমর্থক হওয়ার পর আপনাদের কর্মী হতে হয়, কর্মী হওয়ার পরে আপনাদের হচ্ছে সাথী হতে হয়, সাথী হওয়ার পর সদস্য হতে হয়, সদস্য হওয়ার পরে একটা সংগঠনের নেতৃত্বে আপনারা আসেন। আচ্ছা, এই যে দেখেন এতগুলা স্তর, 4টা স্তর পার হওয়ার পরে আপনারা তো শিবির করতেন গোপনে, প্রকাশ্যে করতেন ছাত্রলীগ, তাহলে আপনাদের নেতৃবৃন্দ যে সংগঠন, সেই সংগঠন কি জানতো না যাদেরকে আপনারা হলের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব দিয়েছিলেন, তারা যে ছাত্রলীগ করতো তারা জানতো না? অবশ্যই তারা জানতো। তাহলে যেন একজন ছাত্রলীগকে কেন প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো? একটা সংগঠনের যে আইডিওলজি, সেই আইডিওলজি কি শুধুমাত্র গুপ্তচর বৃত্তি করা? কি ধরে নিব আপনাদের কাছ থেকে? এইটার অ্যান্সার আশা করি আপনি দিয়ে যাবেন। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি নিজে এখনো বললেন যে যখন 6 জনের অভিযোগ পাওয়া গেছে তখন কমিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যখন কমিটিতে নেওয়া হলো তার আগে যাচাই বাছাই কেন করা হলো? দেখেন, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু ওভাবে ছাত্র রাজনীতিটা মানে প্রকাশ্য রাজনীতি আমরা যে কয়জন করেছি, বাংলাদেশের সব মানুষ আমাদেরকে চেনে, গোটা বাংলাদেশের মানুষ আমাদেরকে চেনে। আমাদের সংখ্যাটা ছিল তেমন ভাবে বেশি ছিল না, যে কয়জন ছিল বাংলাদেশের সব মানুষটি। এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে অনেকেই আমাদের সাথে গলা মিলিয়ে স্লোগান হয়তো বা দিতে পারে নাই, রাজপথে আসতে পারে নাই, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই চর্চাটা, রাজনৈতিক চর্চা করতে হয়, আমরা সকলের জন্যই কিন্তু এই দ্বার উন্মুক্ত করেছি এবং হচ্ছে যে প্রকাশ্য কমিটি দিয়েছি। তো সেখানে আমাদের যদি যাচাই বাছাইয়ে যদি আমাদের একটু সমস্যা থেকে থাকে, সেই দায় নিয়ে কিন্তু আমরা সাথে সাথে অব্যাহতি দিয়ে দিয়েছি। এমন না যে আমরা তাদেরকে রেখে দিয়ে হচ্ছে যে বলেছি যে তারা ছাত্রলীগ করে নাই, এই দায় কিন্তু আমরা নেই নাই। সাদাত হোসেন খান, আপনার কাছে আমি আসতেই চাচ্ছি, অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে, আপনি কি বলবেন? প্রথমেই হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে হলে থাকলেই যে ছাত্রলীগ হয়, এই ধরনের ট্যাগিং আমরা শুরু থেকে দেখে আসছি, আমাদের 2 জন অতিথি দিয়ে আসছেন। এটা খুবই পরিষ্কার যে 24-এর গণঅভ্যুত্থানে যারা প্রধান সারিতে ভূমিকা রেখেছেন, তাদের ভূমিকাকে ছোট করার জন্য প্রধান সারিটা কোথায়, সাংবাদিক বলে এই ধরনের আমি প্রধান সারি কোথায়, কিন্তু আমরা দেখেছি বিপরীতে, এই যে মানে ওনারা বললেন সবার জন্য তারা ছাত্র রাজনীতিকে উন্মুক্ত করে দিতে চান, অর্থাৎ ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র করতে চান। এবং আমরা দেখেছি যে যাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, অর্থাৎ এই ছাত্রলীগ খুঁজে বের করার জন্য, তিনিও একসময় ছাত্রলীগ ছিলেন, তারা বারবার হচ্ছে আরেকটি যিনি তদন্ত কমিটিতে সংগঠনের সভাপতিকে বারবার এই ধরনের ইতিহাস আপনাদের আছে কিনা? খুবই খারাপ। সুতরাং আমরা যেটা বলতে চাই, সেই ব্যক্তির ইতিহাস আপনাদের আছে কিনা? আপনাদের যত নেতা আছে, সেন্ট্রাল নেতা আছে, সেই নাসিরউদ্দিন শাওনের ইতিহাস কি আপনাদের আছে? দেখেন, যেটা দেখেন, শুধু ব্লেমিং আমি শেষ করি, আপনাদের মতের সাথে মিললে সে ছাত্রলীগ হয় না, আপনাদের মতের সাথে না মিললে সে ছাত্রলীগ, তাকে ধরা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, সে খারাপ। এই ধরনের কেন ভাই? না, আপনারা দুজন বলেন, আমি বলি, ধরেন যে এসএম হরাত ভাই গণসভার কমিটিতে ছিল, শুক্রবারে আমি শেষ করি, বোঝা যাবে না, আপনি বলুন না, ব্যাপারটা শুক্রবারে যা হয়েছে তাই আমরা দেখেছি যে শুক্রবারে যখন ছাত্রদল কমিটি দিল, একটি ছাত্র সংগঠনের নেতৃত্বে যখন মব সৃষ্টি হলো, এবং সেই জায়গায় বাকছাসের নেতৃস্থানে হাসিব নিজেও ছিলেন হয়তো, সেই জায়গায় যখন মব সৃষ্টি করা হলো, আমরা দেখেছি অনুষ্ঠানের শুরু থেকেই এই দায় বারবার দায় চাপানোর যে রাজনীতি ইতিপূর্বে বিভিন্ন দল করে আসছে, শিবিরের উপর দেওয়া হয়েছে। অথচ আমরা দেখেছি যে এই জায়গায় কারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে পরিষ্কার ছিল, কিন্তু তারাই বারবার সেই মবকে নেতৃত্ব দিয়ে ছাত্র শিবিরকে প্রশ্নবিদ্ধ করার যে রাজনীতি, দায় চাপানোর যে রাজনীতি, এটা তারা ইতিপূর্বেও করে এসেছেন 5 আগস্টের পর থেকে, নতুন রাজনৈতিক ন্যারেটিভ থাকার না কারণে। কিন্তু ছাত্র শিবির কি করছে? ছাত্র শিবির 5 আগস্টের পর থেকে তার যে আদর্শ, তার যে রাজনীতি, সেটা ছাত্রদের কাছে তুলে ধরছে। এবং ছাত্র শিবির এখনো মনে করে যে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কেমন হবে, এটা যেমন বিশ্ববিদ্যালয়ের বিসি নির্ধারণ করতে পারে না, ছাত্র দলের সভাপতিও নির্ধারণ করতে পারে না, ছাত্র শিবিরের সভাপতিও এটা নির্ধারণ করবে কে?
বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো, শিক্ষার্থীরা সবার মতামতের ভিত্তিতে ঠিক করতে হবে আগামী দিনের ছাত্র রাজনীতি এখন কেমন হবে। শিক্ষার্থী কারা? আপনারা তো আপনাদের কমিটি লিস্ট প্রকাশ করার পরে সব আপনাদের সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে আমার কমিটিকে আমি দিব না ভাই, আপনি দিবেন ভাই, আপনি প্রকাশ করেন। না, আমার কমিটিতে আমি দিলাম, আমার কমিটি মনে করছেন আপনি দিবেন, আপনার কমিটি তো বিশ্ববিদ্যালয় পরিবেশে আপনি যেভাবে কমিটি পরিচালনা করছেন সেটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি যেভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন সেটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য থ্রেট। জনাব আবিদুল ইসলাম খান, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমরা আসলে আলোচনার তুঙ্গে আছে, আমি জানি একটি আলোচনা ছাড়া সমাধান আসলে কখনোই সম্ভব না। আপনারা 3টি ছাত্র দলের সংগঠন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে এবং 3টি আলাদা দলের মধ্য থেকে পক্ষ থেকে হয়ে এখানে সে কথা বলেছেন, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং নিশ্চয়ই এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে মানুষ এবং যারা কমিটিতে রয়েছেন সম্মিলিতভাবে নিশ্চয়ই একটা সমাধান আসবে। এবং আমরা ডাকসু নির্বাচন চাই, আমরা চাই সাধারণ ছাত্ররা আসলে কি সাধারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, আমরা সেই ধরনের রাজনীতি এবং সেই ধরনের ছাত্র সংগঠন চাই যারা সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবে। দর্শক, এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র, আজকের পর্ব এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।